হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা টপ 25 ম্যাথামেটিক্সের কোশ্চেন্সের সলিউশন করব। তো সরাসরি প্রশ্নে চলে যাব। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখো, কারণ এই সমস্ত ক্লাসের লেটেস্ট আপডেট যাতে তোমার মোবাইলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। দেখো আজকের প্রথম প্রশ্ন, একটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে নির্ধারিত মূল্যের 75%। যদি ওই দ্রব্যটায় 15% ছাড় দেওয়া হয় তাহলে শতাংশের হিসাবে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। অর্থাৎ কোনো একটা দ্রব্য আছে যেটার নির্ধারিত মূল্য, মানে আমরা যেটাকে বলবো মার্ক প্রাইস, অর্থাৎ যেটা চিহ্নিত মূল্য, যেটা আমাদের লেখা থাকে, রাইট। এবার ওই যে লেখা দাম, ওই মূল্যের 75% যেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারবো যে একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি নির্ধারিত মূল্যের 75%, তাহলে নির্ধারিত মূল্য মানে আমি যদি বলি এটাকে এমপি, অর্থাৎ এটা হচ্ছে মার্ক প্রাইস, এটা হচ্ছে ধরো মার্ক প্রাইস, রাইট। তাহলে মার্ক প্রাইসটা তোমাকে দেওয়া হয়েছে কত, তুমি ধরে নাও 100। ওরা বলেছে ক্রয় মূল্যটা হচ্ছে এর 75%, মানে সিপিটা হবে কত, তোমরা বলবে 100-র 75% মানে 75 নিজেই বলো হ্যাঁ। এবার যদি ওই দ্রব্যটায় 15% ছুট দেওয়া হয়, মানে কি 15% ছাড় দেবে, অর্থাৎ যেটা মার্ক প্রাইস আছে না, এর ওপর ও বলছে 15% ছাড় দিয়ে দেবো, তাহলে শতাংশের হিসাবে লাভ বা ক্ষতির পরিমাণটা কত হবে। দেখো লেখা দাম যেটা আছে 100, এর ওপর বলছে 15% ছাড় দেবে, তাহলে 100-র 15% মানে কত, বলবে 15 নিচে, অর্থাৎ 100 থেকে 15 কমিয়ে দাও, যেটা হবে 85। এটা কি দাম, এটা বলবে সেলিং প্রাইস। বোঝা গেল? তাহলে দেখো কোনো কিছু লাভ বা ক্ষতি ডিনেক্ট করে কার ওপর, বলবে ক্রয় মূল্যের ওপর, কারণ জিনিসটা ক্রয় মূল্যের ওপরে যখন বেশি টাকায় বিক্রি করবে তোমার লাভ হবে, ক্রয় মূল্যের থেকে কমে বিক্রি করা মানে তোমার ক্ষতি হবে। অর্থাৎ এখানে বলা হয় যে শতাংশের হিসাবে লাভ বা ক্ষতির পরিমাণ কত। আমি আর এমপির দিকে যাব না, জাস্ট এখানটা দেখবো। তুমি এটাকে রেশিওতে ছোট করে নাও। দেখো এটা হবে 15, 5 দিয়ে যদি কাটো, 5 15 75, আর এটা হবে 5 17 85। বোঝা গেল? এবার দেখো 15 টাকা জিনিসটা তুমি 17 টাকায় বিক্রি করছো, তোমার লাভ কত হচ্ছে, বলবে 2 টাকা। কত টাকায়? 15 টাকায়। পার্সেন্টেজে জানতে চেয়েছে, 100 দিয়ে গুণ। বোঝা গেল? 5 3 15, 5 20, 100, 2 20 40/3, আর 40/3 মানে কত, বলবে 13.33%, রাইট। এবার দেখো 15 টাকা জিনিসটা তুমি 17 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার এখানে কি হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে, অর্থাৎ প্রফিট হচ্ছে। তাহলে তুমি বলবে 13.33% লাভ হতো, যেটা অপশন নাম্বার 3-তে রয়েছে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, যে হরিশের মাসিক 45,000 টাকা বেতনের থেকে 1/3 অংশ ব্যয় হয় শিক্ষাতে এবং 2/6 অংশ খাদ্যতে ও অন্যান্য প্রয়োজনীয় কার্যে ব্যবহৃত হয়। বেতনের বাকি অংশ সঞ্চয় করা হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণটা কত। অর্থাৎ হরিশ বলে কেউ একজন আছে, ওর মাসে 45,000 টাকা বেতন পায়। এবার এই যে 45,000 টাকা ও যে বেতনটা পাচ্ছে, এখান থেকে 1/3 অংশ সে ব্যয় করছে শিক্ষাতে। অর্থাৎ আমি বলতে পারবো যে এই যে 45,000 টাকাটা রয়েছে, এই 45,000 টাকাটা ওর বেতন। এই 45,000-এর 1/3, 45,000-এর 1/3 মানে কত টাকা, তোমরা বলবে 15,000 টাকা, তাই না? 15,000 টাকা। এই 15,000 টাকাটা কি করছে, বলবে এটাও শিক্ষাতে ব্যয় করছে। তাহলে আমি বলতে পারবো যে 15,000 টাকা ও শিক্ষায় ব্যয় করছে, রাইট। এবার দেখো 2/6 অংশ খাদ্য আর অন্য প্রয়োজনীয় কাজে, তাহলে এই 45,000, এই 45,000 টাকাই তোর বেতন, এখান থেকেও 2/6 অংশ, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার 3 2 6, এটা হচ্ছে 3 15, 3টে শূন্য, 2 দিয়ে এটা কাটো, 75-এ 150, আরও দুটো শূন্য, অর্থাৎ 2 75-এ 150, অর্থাৎ এখানেও হচ্ছে তোমার 15,000 টাকা। এই 15,000 টাকাটাও কিসে খরচা করছে, অন্যান্য কাজে। কোশ্চেনে জানতে চেয়েছে বেতনের বাকি অংশ সঞ্চয় করা হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত, খুব ইজি। দেখো ওর তো 45,000 টাকাই মাসিক বেতন, তার মধ্যে 15,000 টাকা শিক্ষাতে দিচ্ছে, 15,000 টাকা অন্যান্য বা খাদ্যে দিচ্ছে, তাহলে টোটাল আমি বলবো 15 15 30,000 টাকা, অর্থাৎ 30K আমি ডিনোট করলাম 30K দিয়ে। তো ও টোটাল 30,000 টাকা কিন্তু ব্যয় করে দিচ্ছে। তাহলে তোমরাই বলো 45,000 থেকে যদি 30,000 চলে যায়, তাহলে বলবে এখন ওর কাছে 15K, অর্থাৎ 15,000 টাকা সঞ্চয় করা যাবে, যেটা অপশন নাম্বার 4-এতে রয়েছে। বোঝা গেল? আমি তোমাদের অ্যারিথমেটিক সেকশনগুলো কাভার আপ করাবো, কারণ এই যেগুলো আমাদের পরিমিতি যে সমস্ত ম্যাথগুলো রয়েছে, এগুলো ফর্মুলাগুলো আগে ভালো করে দেখবো, দেন তারপর এই ম্যাথগুলো আমরা কমপ্লিট করবো, রাইট। দেখো এখানে বলা হচ্ছে যে শ্বেতা এবং হরিশ একটা প্রজেক্টে আয় করে 28,000 টাকা,
এই প্রজেক্টে শ্বেতা কাজ করেছিল 20 দিন এবং হরিশ কাজ করেছিল 30 দিন। যদি তাদের রোজগারের পারিশ্রমিক অনুপাতটা হয় 5:6, তাহলে শ্বেতার অংশ কত? কি বুঝলে? শ্বেতা আর হরিশ যখন একটা প্রজেক্ট শেষ করছে তখন ওরা দুজন মিলে কিন্তু টোটাল পাচ্ছে 28,000 টাকা, রাইট? এবার এই প্রজেক্টে শ্বেতা কাজ করেছে 20 দিন আর হরিশ কাজ করেছে 30 দিন। এবার তাদের যে পারিশ্রমিকের যে অনুপাত সেটা বলেছে 5:6, অর্থাৎ এখানে শ্বেতার কত 5 আর হরিশের কত 6। তাহলে জিনিসটি কীরকম হতে বলো তো? দেখো এখানে বলা হচ্ছে শ্বেতা, আরেকজনকে বলা হচ্ছে হরিশ। এবার শ্বেতা বলছে আমি কাজ করি কত দিন? 20 দিন। হরিশ বলছে আমি কাজ করি 30 দিন। তাহলে শ্বেতা কাজ করছে 20 দিন, হরিশ কাজ করছে 30 দিন, রাইট? এবার শ্বেতার পারিশ্রমিক অনুপাত 5 আর হরিশের হচ্ছে 6, অর্থাৎ এই যে 5 এটা শ্বেতার আর এই 6 এটা কার? বলবো এটা হরিশের। এবার তুমি বলো এ যদি 5 করে দক্ষতা হয়, অর্থাৎ প্রত্যেক দিনে যদি 5 ইউনিট কাজ করতে পারে, তাহলে 20 দিনে টোটাল কাজ কত করবে? বলবে খুব ইজি, 5 গুণ 20 করো, অর্থাৎ 100। আর হরিশ বলবে আমি তো প্রত্যেক দিন 6 ইউনিট করে কাজ করতে পারি, তাহলে 30 দিনে হরিশ 180 ইউনিট কাজ করবে, রাইট? এবার দেখো এই 100 আর 180 এটা কি বেরোলো? এটা শ্বেতার টোটাল কাজ, এটা হরিশের টোটাল কাজ। এবার ওরা এইটাকে আমি যদি রেশিওতে নিই তাহলে কি হতো? দেখো 2 5 10 আর 2 9 18, অর্থাৎ ওরা দুজনে মিলে টোটাল 9 আর 5 14 ইউনিট কাজ করবে, যেটা টাকাতে বলা হচ্ছে 28,000 টাকা, রাইট? তাহলে 14 ইউনিট কাজ করার জন্য ও পাচ্ছে কত টাকা? বলবে 28,000 টাকা, রাইট? তাহলে 1 ইউনিট কত হবে? ভাগ করো, অর্থাৎ 2,000 টাকা। প্রশ্নে জানতে কি চাওয়া হয়েছে? যে শ্বেতার অংশটা কত? দেখো শ্বেতা তো এখানে, শ্বেতার অংশ কত? 5, অর্থাৎ 1-এর ভ্যালু যদি 2,000 হয়, 5-এর ভ্যালু হবে 5 দুগুণে 10,000, যেটা আমরা বলবো 10K। তাহলে উত্তর করে আসো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, যে 50 জন ছাত্রী এবং 70 জন ছাত্রের একটা ক্লাস এক সঙ্গীত অনুষ্ঠানে আয়োজন করে। যদি 40% ছাত্রী এবং 50% ছাত্র ওই অনুষ্ঠানে যোগ দেয়, তাহলে ওই ক্লাসের আনুমানিক কতজন ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিল? কি বুঝলে? দেখো এখানে বয়েজ আর গার্লস আছে, ঠিক আছে? নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস কোশ্চেনে তোমাকে বলে দেওয়া আছে। এবার এখান থেকে ওরা বলছে যে পার্সেন্টেজে এত ছাত্র আর এত ছাত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিল, তাহলে টোটাল কত ছাত্রছাত্রী আনুমানিক যোগ দিয়েছিল? তাহলে কি এইভাবে করব যে বয়েজ আর একদিকে লেখো গার্লস, তাহলে আমি বললাম কি বয়েজ আর গার্লস। এবার দেখো 50 জন ছাত্রী, এখানটা একটু মনে রাখতে হবে কারণ দেখো ছাত্রী প্রথমে আছে, তাহলে আমি বলবো 50 জন গার্লস, বলো হ্যাঁ। 70 জন ছাত্র অর্থাৎ বয়েজ 70, রাইট? এবার দেখো ওরা বলেছে যে 40% ছাত্রী, অর্থাৎ এই যে গার্লস এর বলেছে কত? 40%, বলো হ্যাঁ। আর এখানে দেখো 50% ছাত্র, জাস্ট এর তলে লেখো 50% ছাত্র। এই অঙ্কটা ম্যাক্সিমাম জন স্টুডেন্ট কিভাবে সলভ করবে? এটাকে পার্সেন্টেজের সুবিধার্থে তারা 100 ধরবে, দেন এর 50%, এর এত পার্সেন্ট করবে, টোটালটা যোগ করে এর ওপর ডিভাইড হবে, রাইট? দেন পার্সেন্টেজে আবার ক্যালকুলেট করবে। তো এত টাইম কিন্তু আমরা এক্সামে এটার জন্য দেবো না। এগুলোকে আমরা জিএসএম মেথডে খুব ইজিলি সলভ করতে পারি। কিভাবে? দেখো জিএসএম মেথড যখন আমরা করব তখন এই যে ভ্যালুটা রয়েছে না, এটাকে তুমি ছোট করে নিতে পারো। দেখো এটা ছোট করলে 10 দিয়ে কাটা যেত, যেটা শুধু 7 আর 5 পড়ে থাকতো, অর্থাৎ এখন বয়েজ আছে 7 জন, গার্লস আছে 5 জন। এবার জেএসএম মেথড আমরা যখন করব তখন এর ডিটেলস আমি তোমাদের অ্যানালাইসিস করব, বাট এই প্রশ্নটায় যতটা সলিউশন দিতে পারি চেষ্টা করছি, তোমরা এটাতেই বুঝে যাবে। দেখো বয়েজ আর গার্লস এখন 7 আর 5 রেশিওতে পেয়েছো। আমরা যখন জেএসএম মেথডটা করব না, তখন আমাদের প্রথম কাজ হবে যেটা, এই বয়েজ আর গার্লসের মধ্যে দেখো এখানে তো টোটালটা বের করব, রাইট? তো টোটালে বলো যে পার্সেন্টেজে ম্যাক্সিমাম দুটোতেই কত নাম্বার ঢুকে আছে। তোমরা বলবে যেটা এখানে কম নাম্বার আছে সেটাই ম্যাক্সিমাম হবে, কারণ এখানে যদি আমি বলি 40%, তাহলে ন্যূনতম এখানেও 40% আছে এবং এটাই ম্যাক্সিমাম পার্সেন্টেজে দুজনের মধ্যে কমন আছে নাম্বারটা, বলো হ্যাঁ। তাহলে এখান থেকে যদি 40% বেরিয়ে যায়, এখানে রইল কত পড়ে? তুমি বলবে 10%, কারণ 50%-এর মধ্যে 40% নিয়েছো, তাহলে আছে কত? 10%। তুমি পার্সেন্টেজটা কিছুক্ষণের জন্য ভুলে যাও, জাস্ট এটাকে ধরে নাও যে এটা হচ্ছে 10, রাইট? এবার তুমি বলো যে বয়েজ যেটা আছে এটা এর যদি এভারেজ সেকশন হয় তাহলে এর টোটালটা কত হবে? বলবে 7 10 70 হবে। এবার এই 70কে আমরা যখন ইকুয়ালি ডিভাইড করব বয়েজ এবং গার্লসে, তখন এই 7 আর 5 যোগ হবে, নাম্বার অফ স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস, বলো হ্যাঁ। তাহলে 7 আর 5-এ 12 দিয়ে এটাকে
ভাগ করে নাও। দেখো তুমি যদি কিছুক্ষণের জন্য এটাকে আমরা একবার অপশানটা দেখি, দেখো অপশান ওয়াইজ আমাদের কীরকম আছে, কোনো মানে পয়েন্টে কিন্তু কোনো অ্যান্সার দেওয়া নেই, রাইট? অর্থাৎ একটা পূর্ণ নাম্বারে আমাদেরকে অ্যান্সারটা চাওয়া হয়েছে। তাহলে আমি যদি আমার নিজের সুবিধার্থে এটাকে কিছুক্ষণের জন্য আমি ধরতাম যে এটা সত্য না, এটা ধরে নাও 72। এবার আমি যদি এটাকে 12 দিয়ে ভাগ করতাম, অর্থাৎ 12 6 72, জাস্ট এই যে ভ্যালুটা বেরোবে এটাকে তুমি এর সাথে অ্যাড করো, রাইট? অর্থাৎ 40% আরও 6%, তোমার টোটাল হবে কত? 46%। এটাই হবে তোমার উত্তর, যেটা অপশান নাম্বার 4-এতে রয়েছে। বোঝা গেল? আমরা নিজেদের সুবিধার্থে এই জায়গাটা আমরা 72 ধরলাম সত্যকে, কারণ আমি উত্তরে দেখলাম কোনো দশমিকে উত্তর কিন্তু নেই, রাইট? জেএসএম মেথড আমি তোমাদের পরে আরও ডিটেলস অ্যানালাইসিস করব, এখন তোমরা এই সিস্টেমটা জেনে রাখো। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে 3400 টাকা 4 বছরের সরল সুদ 680 টাকা, তাহলে সুদের হার কত? ডাইরেক্ট এক্সাম অ্যাপ্রোচে ম্যাথটা সলিউশন করব। কিভাবে? দেখো সরল সুদে তোমাকে বলা হয়েছে 680 টাকা দেওয়া হবে, কত টাকার ওপর? 3400 টাকার ওপর। তাহলে তুমি 680 টাকা পাচ্ছ কত টাকার ওপর? 3400 টাকার ওপর। আচ্ছা তুমি তাহলে পার্সেন্টেজে কত পাচ্ছ? বলবে 100 দিয়ে একটা গুণ। বলো হ্যাঁ। দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটো। দেখো 34 দুগুণে হয় 68, এই শূন্যটা বসিয়ে দাও। অর্থাৎ তুমি টোটাল 20% ইন্টারেস্ট পাচ্ছ, টোটাল 20% ইন্টারেস্ট পাচ্ছ। এবার তুমি আমাকে বলো তো 20% ইন্টারেস্টটা তুমি টোটাল কত বছরে পাচ্ছ? বলবে 4 বছরে পাচ্ছি। 4 বছরে সিম্পল ইন্টারেস্ট তুমি পাচ্ছ 20%। তাহলে আমরা রেট অফ পার্সেন্টেজ মানে কি জানি? পার ইয়ার, তাই না? তাহলে 4 বছরে যদি 20% পাও, 1 বছরে কত? এটাই তোমার প্রশ্ন, কত হবে? বলবে 5%। তাহলে উত্তর করে এসো, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে একটা দড়িকে ভাগ করা হয়েছে 3টে ভাগে। প্রথম ভাগটা হচ্ছে সমগ্র দড়িটার 1/5 অংশ, দ্বিতীয় ভাগটা প্রথমটার 3/2, তাহলে তৃতীয় ভাগটার অংশ কত? খুব ইজি। দেখো একটা দড়ি, আমরা যখন কোনো কিছু একটা সমগ্র জিনিস ধরি সেটাকে আমরা ডিনোট করি 1 দিয়ে, রাইট? ফ্র্যাকশনের হিসেবে আমরা যখন করি সেটাকে আমরা 1 হচ্ছে সেটা টোটালটা বোঝায়, রাইট? দেখো একটা পেয়ারা যদি হয় সেটা একটা গোটা পেয়ারা, এবার এটাকে তুমি 2 ভাগ করলে 4 ভাগ করলে সে তো ফাইনালি ওই একটা পেয়ারার উপরেই করছো, তার জন্য আমরা সমগ্রটাকে 1 ধরে ডিনোট করব, রাইট? তাহলে এবার তুমি বলো যে একটা দড়িকে যখন ভাগ করা হচ্ছে 3টে ভাগে, প্রথম ভাগটা হচ্ছে সমগ্র দৈর্ঘ্যের 1/5, অর্থাৎ এখানে টোটাল 3টে ভাগ আছে, একটা প্রথম, এটা ধরো সেকেন্ড, এটা ধরো থার্ড, রাইট? এবার দেখো ওরা বলেছে দড়িটার প্রথম ভাগটা সমগ্র দড়ির 1/5, অর্থাৎ 1/5 মানে 1/5ই তো হবে, তাই না? দ্বিতীয় ভাগটা বলেছে প্রথমটার 3/2, তাহলে প্রথমটা কত? 1/5। এবার দেখো 1/5 তুমি যদি 3/2 করো কত হতো? বলবে 3 একে 3 আর 5 দুগুণে 10, অর্থাৎ 3/10 হতো। ওরা জানতে কি চেয়েছে? বলছে তৃতীয় ভাগটার অংশ কত। দেখো তৃতীয় ভাগটার অংশ জানতে চেয়েছে, আমরা জাস্ট এই ভ্যালুটাকে, ফ্র্যাকশনাল ভ্যালুটাকে যোগ করব, ভগ্নাংশের যোগ করব। 5 আর 10-এর এলসিএম নাও, কত হবে? বলবে 10 হবে। এটাকে দিয়ে ভাগ করো, 5 2 10, 2 একে 2, 10 একে 10, 1 3 3, অর্থাৎ তোমার কত হলো? বলবে 5/10 হলো। এবার 5/10 মানে কত? 1/2। এবার এটা যে পেলে, এটা কি পেলে জানো? এই দুটো ভ্যালু, অর্থাৎ প্রথম ভাগটা এবং দ্বিতীয় ভাগটা, এই দুটো ভাগকে আমরা যখন যোগ করলাম তখন এখান থেকে পেলাম 1/2। আচ্ছা তাহলে তৃতীয় ভাগটা কত হবে? দেখো 2 ভাগের মধ্যে 1 ভাগ এরা দুজন মিলে হয়েছে, তাহলে বাকি যে 1 ভাগ সেই 2 ভাগের মধ্যে, সেটাই তো তৃতীয়টা হবে, অর্থাৎ যেটাকে আমরা বলবো 1 - 1/2, দ্যাট মিনস 1/2ই হবে। বাট তুমি এখান থেকেও করতে পারবে যে 2 যদি টোটালটা হয়, নিচেরটা তো আমরা টোটাল ধরি, তাই না? তাহলে 2 এর মধ্যে যদি 1 তোমার হয় এই প্রথম এবং দ্বিতীয় মিলে, তাহলে বাকি ওই 1 অংশটা নিশ্চয়ই তৃতীয় ভাগটা হবে। তাহলে তোমার প্রশ্নে জানতে কি চেয়েছিল? তৃতীয় ভাগটার অংশ কত? তুমি বলে এসো অপশন নাম্বার 4, 1/2 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এর পরের প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে যে দুটো ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে কত? 3:7, রাইট? এবার তাদের লসাগু দেওয়া হয়েছে 231, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? দেখো সংখ্যা দুটো বলা হয়েছে 3 আর একটা বলা হয়েছে 7। এবার এই 3 আর 7-এর আমরা যখন এলসিএম করব, সেটা ওরা নাকি বলছে 231 হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, রাইট? এবার এই প্রশ্নটা না করে এটা সঙ্গে সঙ্গে উত্তর করা উচিত, অপশন নাম্বার এ 33 ইজ দ্য রাইট অ্যান্সার। বলো কেন? কারণ দেখো আমাদের দুটো ধনাত্মক সংখ্যা দেওয়া হয়েছে 3 আর 7। এবার আমরা যখন এদের এলসিএম করব তখন এই 231 নাকি হবে বলছে এলসিএম,
ঠিক আছে, তো আমি কিছুক্ষণের জন্য মেনেই নিলাম যে এদের এলসিএম ধরে নাও 231। ওরা বলেছে ছোট সংখ্যাটা, ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যাটা কত। দেখো সংখ্যা দুটো তো এটাই, 3 একটা 7, তো 7 আর 3-এর মধ্যে ছোট কোনটা, বলবে 3। আমি যখনই 3 দেখলাম আমার একবার অপশানগুলো দেখা উচিত, কারণ অপশানগুলো আমাদের সুবিধার্থেই দেওয়া হয়। এবার আমি দেখব যে উত্তর তো 3-এরই একটা গুণিতক হবে। দেখো 55 3-এর গুণিতক না, 44 3-এর গুণিতক না, 77 3-এর গুণিতক না, তাহলে উত্তর করে এসো অপশন নাম্বার এ, 33 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমাদের এর সলিউশনটা তবু একবার দেখিয়ে দিই। দেখো 3 আর 7-এর এলসিএম হয় কত জানো, যেহেতু প্রাইম নাম্বার ডাইরেক্ট গুণ করো, যেটা হয় 21। কোশ্চেনে এর ভ্যালুই বলা হয়েছে 231, রাইট। 1 ইউনিটের ভ্যালু কত হবে, দেখো 2 আর 1-এর যোগফলটা মাঝে 3, অর্থাৎ এটা 11 ডিভিজিবল, তাহলে আমি বলতে পারবো 1-এর ভ্যালু 11। বলো হ্যাঁ। ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা 3, 1 যদি 11 হয় 3 হবে 33, আর বড়টা জানতে চাইলে হতো 7 11 77, রাইট। তাই আমরা অপশন দেখেই উত্তরটা হিট করলাম। নেক্সট কোশ্চেন, 2400-র 12%-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা সমান হবে 5400-র 18%-এর সাথে, কি বুঝলে? 2400 এর 12%, তাহলে আমি যদি তোমাকে বলতাম, এক সেকেন্ড, দেখো 2400 এর 12%, তাহলে তুমি আগে 2400-র 12% কত হয় দেখে নাও। 2400 এর 12%, পার্সেন্টেজ দাও এখানে, আর 100 লেখো না, ওইভাবে দুটো শূন্য পার্সেন্টেজের জন্য কেটে দাও। 24 গুণ 12 কত হবে, 12 4-এ 48-এর 8, হাতে থাকবে 4, 12 2-এ 24 আর 4-এ 28, রাইট। এবার আমরা এখান থেকে বলবো যে এটা হলো 288, যেটা বলেছিল 2400-র 12%। এর সাথে তুমি কত যোগ করবে যাতে করে যোগফলটা সমান হবে 5400-র 18%-এর সঙ্গে। তাহলে 5400, এই 5400-র আমরা যদি 18% দেখে নিই, তাহলেই তো অঙ্কটা সলভ হয়ে যাবে। পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটো। দেখো 18 4-এ 72-এর 2, হাতে থাকবে কত 7, 18 5 90 আর 7-এ 97, কি বুঝলে? 288-র সঙ্গে তুমি কত যোগ করবে যাতে করে তোমার 972 হবে, বলবে এই 972 থেকে আমি যদি 288টা বিয়োগ করি তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। বলো হ্যাঁ। দেখো এটা 8 কত দিলে 12 পাবো 4 দিতে। এবার আমি বিয়োগ করতে পারবো, কিন্তু আমি বিয়োগটা করব না। কেন করব না, কারণ আমি দেখলাম যে আমার ইউনিট ডিজিট আসছে কত 4। তো ইউনিট ডিজিট যখনই 4 আসছে, আমার সামনে অপশনগুলো রয়েছে, আমি একবার অপশনগুলোর দিকে দেখে নিই। দেখো অপশানে একটাই উত্তর আছে, যেটা হচ্ছে 684, তাহলে উত্তর হয়ে যাবে 684 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ একটারই ইউনিট ডিজিট আমাদের 4 রয়েছে। নেক্সট প্রশ্নে যাব। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা হচ্ছে, যে একটা ট্রেন স্টেশন এ থেকে যাত্রা শুরু করে স্টেশন বি এর উদ্দেশ্যে, রাইট। এবার 50 কিমি/ঘন্টা গতিতে, আধ ঘন্টা পর অপর একটা ট্রেন স্টেশন বি থেকে এর দিকে যাত্রা শুরু করে 150 কিমি/ঘন্টা গতিতে। দুটো স্টেশনের মধ্যেকার দূরত্ব যদি 725 কিমি হয়, তাহলে স্টেশন এ থেকে যত দূরে ট্রেন দুটি মুখোমুখি হবে। মানেটা কি বুঝলে? দুটো ট্রেন আছে, একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে এবং অন্য একটা ট্রেন বি থেকে এর দিকে আসছে। এবার যখন এই যে ওরা যাত্রাটা শুরু করছে, তখন ওদের মধ্যে এই জায়গাটাতে একটা গন্ডগোল হয়েছে। কিরকম না, এ যখন যাচ্ছে তার আধ ঘন্টা পর বি থেকে কিন্তু অন্য ট্রেনটা ছাড়ছে। মানে কি, দেখো একটা ট্রেন ধরো, এটা ট্রেন 1, একটা ধরো ট্রেন 2। এবার এই ট্রেনটার স্পিড 50 কিমি/আওয়ার, রাইট। আর এই ট্রেনটার স্পিড কত দেওয়া হয়েছে, 150 কিমি/আওয়ার। এবার ধরে নাও এটা স্টেশন এ, এটা ধরো স্টেশন বি। তো ট্রেন 1 এ থেকে বি এর দিকে যাচ্ছে এই ডিরেকশনে, আর ট্রেন যেটা বি, এই বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে আসছে। বোঝা গেল? এবার আমরা যখন ট্রেনের ম্যাথ করব, তখন এর ডিটেলস অ্যানালাইসিস করব। এটা জেনে রাখো, যদি দুটো ট্রেন বা দুটো গাড়ি যখন অল্টারনেট ডিরেকশনে যাবে, অর্থাৎ বিপরীত ডিরেকশনে থাকবে, তখন কিন্তু আমাদের এর যে স্পিডটা, যেটা রিলেটিভ স্পিড বলবো, আপেক্ষিক বেগটা, এটা কিন্তু অলওয়েজ যোগ হয়, রাইট। আর সেম ডিরেকশন হলে কিন্তু মাইনাস হয়। তাহলে এক্ষেত্রে দেখো, একটা ট্রেন এ থেকে বি এর দিকে, একটা ট্রেন বি থেকে এর দিকে আসছে, তাই রিলেটিভ স্পিডটা কি হবে বলবে, যোগ হবে। তাহলে প্রথমে তোমার কাজ হবে এই স্পিড দুটোকে আগে যোগ করে দাও। যখনই তুমি এই কন্ডিশনটা পেয়েছো, তাহলে 150 আর 50-এ যোগ করো, কত হবে বলবে 200 কিমি/আওয়ার। এটা কি পেলাম, রিলেটিভ স্পিড, যেটা বলবো আমরা আপেক্ষিক গতিবেগ, রাইট। এবার দেখো, যখন বি উদ্দেশ্যে 50 কিমি/ঘন্টা গতিতে, এবার দেখো আধ ঘন্টা পর অপর একটা ট্রেন স্টেশন বি থেকে আসছে এর দিকে 150 কিমি/ঘন্টা গতিতে। আমরা এই যে টোটাল ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা বলা হচ্ছে 725। কত বলা হচ্ছে, 725।
এবার আমি যখন রিলেটিভ স্পিডে এদেরকে ফেলবো তখন দুটো ট্রেনের টাইমিংটা আমি এক করার চেষ্টা করব। তাহলে টাইমিংটা যদি এক করতে চাই, তো এ ট্রেনটা যখন আধ ঘন্টা চলে যাচ্ছে তারপর কিন্তু এইখানে ট্রেন টুটা বি থেকে এর দিকে আসছে, অর্থাৎ এ আধ ঘন্টা পর যাবার পর এই দিকে যে ট্রেনটা আছে ও এবার কিন্তু স্টার্ট দিচ্ছে এদিকে আসার জন্য। বোঝা গেল? তাহলে আমি যদি বলি যে প্রথম ট্রেনটা 50 কিমি পার আওয়ার মানে কি 1 ঘন্টায় 50 কিমি পর যাচ্ছে, তাহলে অর্ধেক যেতে কত টাইম লাগবে? অর্থাৎ আমি যদি বলি 1 ঘন্টায় 50 কিমি যায়, তাহলে 30 মিনিটে কত যাবে? বলবে এর হাফ যাবে, অর্থাৎ 25 কিমি যাবে। তাহলে টোটাল দেখো 725 কিমি, এর মধ্যে 25 কিমি কাভার করে নিয়েছে। এবার এখান থেকে যখন এই ট্রেনটা এইদিকে যাচ্ছে ঠিক ওই টাইমে কিন্তু বি থেকে এর দিকেও এই ট্রেনটা আসছে। এবার রিলেটিভ স্পিডটা আমরা কিন্তু যোগ করে এটার সাথে ভাগ করতে পারবো, রাইট? তাহলে দেখো 725 টোটালটা, যার মধ্যে 25 যদি চলে যায় তাহলে এখন বাকি কত? বলবে 700। এটা কি? এটা ডিস্টেন্স, রাইট? এবার স্পিডটা কত রিলেটিভ স্পিড? বলবে রিলেটিভ স্পিড হচ্ছে আমার 200 কিমি পার আওয়ার। তাহলে 200 দিয়ে একে ভাগ করলে আমরা কি পাবো জানো? ডিস্টেন্সের স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইমটা পাবো। বলো হ্যাঁ। তাহলে 0 দিয়ে 0 কাটো, 0 দিয়ে 0 কাটো, এইভাবেই রেখে দাও। 7/2 এটা হচ্ছে আমাদের টাইমিংটা। এবার আমরা যদি এই টাইমকে স্পিড দিয়ে গুণ করি তাহলে কি পাবো? বলবে ডিস্টেন্স পাবো। কেন ডিস্টেন্স বের করছি? কারণ তাহলে স্টেশন এ থেকে যত দূরে ট্রেন দুটি মুখোমুখি হবে, অর্থাৎ ওভারটেক যেই টাইমিংটা হবে, জাস্ট এই জিনিসটা ওরা জানতে চাইছে এটা কত দূরত্ব কি হবে, তাই দূরত্বটা বের করছি। এবার দেখো 7/2 এটা পেয়েছি আমরা স্পিড, রাইট? এখান থেকে আমি যদি বলি যে এ স্টেশনটা এ ট্রেন থেকে যে ট্রেনটা যাচ্ছে ও যত দূর যাবে তত দূর গেলেই আমরা উত্তরটা পেয়ে যাব, তাহলে অঙ্কটা কমপ্লিট। এখানে দেখো বলা হচ্ছে যে প্রথম ট্রেনটা দেখো 50 কিমি পার ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে 7/2 ইন্টু প্রথম ট্রেনটার স্পিড তুমি গুণ করো। তাহলে দেখো 2 25 50, 7 দিয়ে 25কে গুণ করো, কত হবে? 175, রাইট? তাহলে 175 কিমি দূরে কি তারা মিলিত হবে? বলবে না, কারণ এই ট্রেনটা প্রথমে দেখো এখানে আরো 25 কিমি পথ চলে গিয়েছিল। তাহলে টোটাল 175 প্লাস 25, দ্যাট মিনস 200 কিমি হবে এটার উত্তর। অর্থাৎ এই ট্রেনটা থেকে যখন 200 কিমি পথ যাবে তখন এরা দুজনকে উল্টো মুখে এসে ওভারটেকের সেই মুখোমুখি হবে। অর্থাৎ উত্তর হবে কত? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এর পরের কোশ্চেন দেখো, বলছে একটা ক্লাবে মহিলা আর পুরুষ সদস্যের অনুপাত হচ্ছে 3:2। সম্প্রতি 300 মহিলা ক্লাবে যোগ দেওয়ার পর অনুপাতটা দাঁড়ায় 5:2। তাহলে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত? দেখো ক্লাবে মহিলা আছে, অর্থাৎ উমেন আছে, আর একদিকে ধরো ম্যান আছে, রাইট? এবার মহিলা আর পুরুষ সদস্যের অনুপাত দিয়েছে 3:2, তাহলে উমেন 3, ম্যান হলো 2, রাইট? বলছে 300 জন মহিলা যখন ক্লাবে যোগ দিচ্ছে অনুপাতটা হচ্ছে 5:2, অর্থাৎ মহিলা 5 হলে ম্যান হচ্ছে 2, রাইট? এবার দেখো এরা বলেছে 300 জন মহিলা যোগ দিচ্ছে, এখানে মহিলা বলছে যোগ দিচ্ছে, আর আমাদের ম্যান এটা তো কোনো যোগ দেয়নি, তাই 2 ছিল, 2ই আছে, রাইট? তাহলে আমরা বলবো 3 থেকে 5 কতজন বাড়লো? 3 থেকে 5 কতজন বাড়লো? বলবে 2 জন বাড়লো। দেখো কোশ্চেনে এই 2 এর ভ্যালুই কিন্তু বলা হচ্ছে যে 300 জন মহিলা ক্লাবে যোগ দিয়েছে, তাহলে আমি বলছি 2 জন, ওরা এটাকেই বলেছে 300 জন মহিলা। তাহলে 2 ডিনোটস করছে কাকে? 300-কে। তাহলে 1 ইউনিট কাকে করবে? বলবে 150-কে, রাইট? কোশ্চেনে জানতে কি যে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত? ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা হচ্ছে এখন 5 জন, অর্থাৎ 5 ভ্যালুর কত? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। 5 15 75 আর একটা 0, দ্যাট মিনস 750 হবে এই প্রশ্নটার উত্তর, যেটা অপশন নাম্বার 3-এতে রয়েছে, রাইট? দেখো দুটো সংখ্যার সমষ্টি দিয়েছে 60 এবং তাদের গসাগু আর লসাগু দিয়েছে 12 এবং 72, তাহলে সংখ্যা দুটোর আনুপাতিকের সমষ্টিটা কত হবে? দেখো দুটো সংখ্যা দেওয়া আছে, একটা ধরে নাও এক্স, একটা ধরো ওয়াই। ওরা বলেছে সংখ্যা দুটো সমষ্টি, তাহলে তুমি বলবে এক্স প্লাস ওয়াই, এটা হবে কত? 60, এবং তাদের গসাগু আর লসাগু, অর্থাৎ একবার ধরো এক্স আর একবার ধরো ওয়াই, দুটোকে যদি গুণ করো তখন হবে কত? 12 ইন্টু 72। আনুপাতিকের সমষ্টি কত হবে? অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা যদি উল্টিয়ে দিই 1/x প্লাস 1/y, তাহলে ভগ্নাংশের যোগ করো। এক্স ওয়াই তো এলসিএম এক্স ওয়াই হবে, এক্স এক্সে কাটলে ওয়াই, আর এটা ওয়াই ওয়াই কাটলে এক্স, দ্যাট মিনস এটাকে সাজিয়ে লিখলে তুমি বলবে কি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই, রাইট? এবার দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমি জানি কত? 60, বসিয়ে দাও। আর এক্স ওয়াই কত? 12 ইন্টু 72। দেখো 12 দিয়ে ডাইরেক্ট যাবে 5 বার, অর্থাৎ
5/72 এটা হবে এই প্রশ্নটার উত্তর, যেটা অপশন নাম্বার 3-এতে রয়েছে। এবার আমরা যখন এই কোশ্চেনটা পরীক্ষায় পাবো না, তখন এই যে বেসিকটা জেনে রাখলে, এটা জেনে রাখো, বাট এক্সামে এটা করো না। এক্সামে তুমি দেখতেই পাচ্ছ, এই জায়গাটা একটু লক্ষ্য করো যে ওপরে যোগফল আর নিচে গুণফল, ওপরে যাচ্ছে যোগফল আর নিচে যাচ্ছে গুণফল। তাহলে তোমার কাজ হবে ওপরে যোগের ভ্যালুটা দেওয়া আর নিচে গুণের ভ্যালুগুলো দেওয়া। তাহলে এখানে পরীক্ষা কোশ্চেনে বলা ছিল যে সমষ্টি হচ্ছে 60, তাহলে তুমি ওপরে লিখবে 60, আর নিচে যেহেতু বলা হয়েছে গুণফল, 12 গুণ 72 করে দাও। বোঝা গেল? দেখো, একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নাম্বারে 50% নাম্বার পেতে হবে। 2 পত্রের ওই পরীক্ষায় একজন ছাত্র 40% নাম্বার পেল মোট 200 নাম্বারের মধ্যে প্রথম পত্রে। তাহলে ওই পরীক্ষার্থীকে ন্যূনতম কত নাম্বার পেতে হবে 150 নাম্বারের দ্বিতীয় পত্রের পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য? অঙ্কটাই বলা হয়েছে যে টোটাল উত্তীর্ণ হওয়ার জন্য নাকি 50% নাম্বার পেতে হবে। তো আমরা টোটাল যে নাম্বারটা সেটা জানি, কারণ দেখো প্রথম যে পেপারটার পরীক্ষা হয়েছিল সেটা 200 নাম্বার, আর দ্বিতীয় পেপারটা হয়েছে 150 নাম্বার। অর্থাৎ 200 আর 150 যদি যোগ করো, যেটা হচ্ছে 350, এটা হচ্ছে টোটাল পরীক্ষাটা নাম্বার। ওরা বলেছে এর নাকি 50% পেতে হবে। এর 50% মানে কি? হাফ। তাহলে এর হাফ কত হবে? নিশ্চয়ই 175 হবে, রাইট? মানে 175 দুগুণেই হয় 350। তাহলে এই 175 নাম্বার ওকে টোটাল পেতে হবে। দেখো, 2 পত্রের মধ্যে পরীক্ষাতে একজন ছাত্র 40% নাম্বার পেয়েছে 200 নাম্বারের মধ্যে প্রথম পত্রে। অর্থাৎ প্রথম যে পেপারটা হয়েছে যেটা 200 নাম্বার, এই 200-র দেখো ও 40% নাম্বার পেয়েছে। তাহলে 200 40% পেয়েছে মানে কত পেয়েছে? বলবে টোটাল ও 80 নাম্বার পেয়েছে, রাইট? এবার ওকে তো পাস করতে গেলে 175 পেতে হবে। তাহলে 175-এর মধ্যে ও যদি 80 পেয়ে গেছে, তাহলে ওর এখন বাকি নাম্বার কত? বলবে 95। এই 95 নাম্বারটা ওকে পেতে হবে 150 নাম্বারের মধ্যে। তাহলে 150 নম্বরের দ্বিতীয় পত্রের পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য কত নাম্বার পেতে হবে? তাহলে 150-র মধ্যে ওকে পেতে হবে 90, 150-র মধ্যে পেতে হবে 95। তাহলে পার্সেন্টেজে জানতে চেয়েছে, মানে 100-ই কত, এটাই তোমার প্রশ্ন। দেখো, এটা তুমি 5 দিয়ে কাটো, 5 3-এ 15, 0, আর এটা 5 19-এ হয় 95, রাইট? এই শূন্য কাটো, অর্থাৎ 190/3। 3 দিয়ে কাটো, 3 6 18, 1 0 3 3-কে 9। দেখো, উত্তর কিন্তু কোনো দশমিক ভ্যালুতে নেই, একদম পুরো পূর্ণ সংখ্যাতে উত্তরগুলো রয়েছে। তাহলে এক্ষেত্রে তোমার যখন 63 এসছে, তুমি এটা পয়েন্ট দিয়ে আরও হয়তো কিছু ভ্যালু হতো, কিন্তু ফার্স্ট ভ্যালুটার দিকে তাকাও, যেটা হচ্ছে 63। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে তোমার একটাই উত্তর রয়েছে, যেটা হচ্ছে 64। তাই উত্তর করেছো অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, √54 × √125 ডিভাইড বাই √24 × √45 এর মানটা কত? দেখো, আমরা এই রুটটাকে না কিছুক্ষণের জন্য ভুলে যাবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সুবিধা হবে। কীরকম? আমি যদি বলতাম এটা 54, এটা 125, আর এটা 24, আর এটা 45। কেন রুটটা তুললাম? কারণ পুরোটার মধ্যে আমি রুট লাগাবো, রাইট? এবার দেখো, এটা যদি কাটাকাটি করতে কত হতো? বলবে 5 9 45, আর 5 25-এ হয় 125, রাইট? দেখো, 9 6 54, আর 6 4-এ 24। এবার 25-এর থেকে যখন রুট বেরোবে 5, আর 4-এর থেকে রুট যখন বেরোবে সেটা হবে 2, আর 5/2 অপশান কি এইভাবে আছে? অপশানটা কি আমাদের এইভাবে আছে? না। দেখো, 5/2 মানে হচ্ছে আমাদের 2.5, রাইট? কোশ্চেন নাম্বার 56 দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে এক্স আর ওয়াই একটা কাজ করতে পারে 12 দিনে, ওয়াই আর জেড একটা কাজ শেষ করতে পারে 18 দিনে, আর এক্স আর জেড একটা কাজ শেষ করতে পারে, ওই কাজটাই শেষ করতে পারে 15 দিনে। তাহলে এক্স ওয়াই জেড সম্পূর্ণ কাজটা একত্রে কত দিনে শেষ করতে পারবে? অর্থাৎ এখানে তোমাকে এক্স ওয়াই, ওয়াই জেড আর এক্স জেড, মানে একবার এক্স ওয়াইয়ের সাথে করছে, একবার ওয়াই জেডের সাথে করছে, একবার এক্স জেডের সাথে করছে। এবার আমরা তো এখানে জানি না যে কাজটা টোটাল কত, তাই আমরা কি করব, যখন বলেছে এক্স প্লাস ওয়াই, তাহলে তুমি বলো এক্স প্লাস ওয়াই কাজটা করছে 12 দিনে, ওয়াই প্লাস জেড কাজটা করছে 18 দিনে, আর এক্স আর জেড মিলে কাজটা শেষ করছে 15 দিনে। এবার আমরা যখন এই ডাটাটা পেয়ে গেছি, আমাদের এলসিএম মেথডে এই অঙ্কটা সলভ করব। তাহলে 12 18 15-র এলসিএম কত হয়? বলবে 180। এই 180টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটা একবার এক্স ওয়াই করছে, একবার ওয়াই জেড করছে, একবার এক্স জেড করছে। তাহলে আমরা এদের এফিসিয়েন্সিটা বের করে নিই, অর্থাৎ প্রত্যেক দিনের এক একজনের দক্ষতাটা বের করে নিই, রাইট? তাহলে দেখো, 12 দিয়ে 180 ভাগ করো, যেটা 15, 18 দিয়ে 10 বার, আর 15 দিয়ে 12 বার। এটা কি পেলাম? এক্স আর ওয়াই প্রত্যেক দিন দুজন মিলে 15 ইউনিট কাজ করবে, ওয়াই আর জেড প্রত্যেক দিন মিলে দুজন মিলে 10 ইউনিট কাজ করবে, সেম অ্যাজ এক্স আর জেড দুজন মিলে প্রত্যেক দিন 12 ইউনিট কাজ করবে। তাহলে কি বুঝলে? এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড। দেখো, দুটো এক্স, দুটো ওয়াই, আর দুটো জেড,
তাহলে আমরা যদি বলি যে 2x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু এই ভ্যালুগুলো যোগ, তাহলে এখান থেকে তুমি যদি 2টা কমন নাও তাহলে ডাইরেক্ট তোমার x প্লাস ওয়াই প্লাস জেড এটা যোগ করো। 15 আর 10 35 আর 12 হয় 47, তাই তো? 15 10 35 আর 12 47। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হলে কত হবে? এই দুইটা দিয়ে দিকে ভাগ যাবে। দেখো এটা পুরো কিন্তু ভাগ যাবে না। এবার আমরা এটাকে নিজেদের সুবিধার্থে কি করে নেবো জানো? আমরা এটাকে নিজেদের সুবিধার্থে কিছুক্ষণের জন্য এটাকে, যেহেতু উত্তরগুলো দেখো পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে অ্যাপ্রক্স ভ্যালু ধরে নেবো। আমি এর নিয়ারেস্ট কত হতে পারতো? দেখো 2 দুগুণে 4 আর এটা 2 3-এ যদি আমি বলতাম 6 বা এটাকে যদি আমি 8 ধরতাম তাহলে এটা কত হতো? বলবে 24। তাহলে আমি এটাকে সুবিধার জন্য 24 ধরলাম, অর্থাৎ এই ভ্যালুটাকে আমি 48 ধরে নিলাম, রাইট? তাহলে এটা 24 দিয়ে গেল, অর্থাৎ এক্স ওয়াই জেড এদের প্রত্যেক দিনের দক্ষতা 3 জন মিলে 24 ইউনিট করে কাজ করার। তাহলে 180 কাজ করতে কত টাইম লাগবে? বলবে 24 দিয়ে ভাগ করো। দেখো 6 4 24 আর 6 3 18, এটা কত হবে? 7 পয়েন্ট সামথিং 7 পয়েন্ট সামথিং। দেখো এখানে উত্তর রয়েছে 10 বছর, তাহলে এটা কি করে সলভ করবে? এই জায়গাটা একটু ভালো করে দেখো, 15 এটা হচ্ছে তোমার 10, এটা হচ্ছে 12, তাহলে 15 10 25 আর 12তে হয় 37। এখানেই তো গোলমালটা হয়েছিল, তাই না? তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার ভ্যালুটা হচ্ছে 37। আমরা এটাকে সুবিধার্থে ধরে নেবো কত? 36। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা কত হবে? বলবে এটা হবে 18, রাইট? তাহলে 180 ইউনিট কাজ করতে যদি 3 জনে 18 করে কাজ করে টাইম লাগবে 10 দিন। তাহলে উত্তর করে এসো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এই জায়গাটা মিস্টেক, 47 হবে না, এটা হতো 37, আর আমি এটাকে সুবিধার্থে 36 ধরলাম যেহেতু পূর্ণ সংখ্যায় উত্তরটা জানতে চাওয়া হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থে 2 বছরের বার্ষিক 10% হারে সরল সুদের পরিমাণ 500 টাকা, তাহলে ওই একই পরিমাণ অর্থের একই হারে একই সময়ের যৌগিক সুদের পরিমাণ কত? দেখো যেটাকে আমরা ইংলিশে বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ বাংলাতে, তাকে আমরা বলি জটিল সুদ এবং তাকেই বলা হয় কিন্তু যৌগিক সুদ। এটা একটু মনে রাখো। তাহলে দেখো নির্দিষ্ট পরিমাণ অর্থে 2 বছরে 10%-এর সরল সুদটা তোমাকে বলেছে 500 টাকা। তুমি আমাকে বলো তো যে এই যে 2 বছরে 10% হারে, অর্থাৎ তুমি টোটাল কত পার্সেন্ট পাচ্ছ? তুমি টোটাল কত পার্সেন্ট পাচ্ছ? তুমি বলবে টোটাল 2 10 20% আমি পাচ্ছি। প্রশ্নে কিন্তু এই 20% ইকুয়াল টু তোমাকে 500 টাকা বলা হচ্ছে মোট সুদ। আমি মোট সুদ 20% পাচ্ছি, যেটা টাকাতে দেওয়া হচ্ছে 500। তাহলে 20% যদি 500 হয়, 100% হলে পুরোটা পাবো, অর্থাৎ 20কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, তুমি 500কেও 5 দিয়ে গুণ করে বলবে কত? বলবে 2500 টাকা, রাইট? অর্থাৎ এখানে যা কিছু বলা হয়েছে সেটার যে টাকাটা সেটা আমি বের করে নিলাম, যেটা হচ্ছে 2500 টাকা, অর্থাৎ প্রিন্সিপালটা পেয়ে গেলাম। বলো হ্যাঁ। ওরা বলেছে যৌগিক সুদের পরিমাণ কত? দেখো 10% আরে 2 বছর সাকসেসিভ ডিসকাউন্ট করলে কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তুমি যদি এই ভ্যালুটা মনে রাখতে পারো যে 10%-এ 2 বছরে সাকসেসিভ হয় 21%, তাহলে 2500-র 21% বের করলেই তোমার ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। তাহলে 2500-র 21% করলেই তোমার চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। দেখো পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটো, 25কে 21 দিয়ে গুণ, 21কে ধরে নাও 20 প্লাস 1, তাহলে 25কে একবার 20 দিয়ে গুণ করলে হয় 500, আর 25কে 1 দিয়ে গুণ করলে হয় 25, অর্থাৎ 525। এটা হচ্ছে তোমার সেই যৌগিক সুদের পরিমাণ, যেটা অপশন নাম্বার 2-এতে রয়েছে। বোঝা গেল? দেখো এর পরের প্রশ্নটা দেখো, 59 নাম্বার কোশ্চেনে কি আছে? 0.23232323 সংখ্যাটাকে প্যাশনাল ফর্মে লেখো। অর্থাৎ আমরা যখন দেখব যে কোনো একটা সংখ্যা এইভাবে রিপিট হচ্ছে, অর্থাৎ দেখো 0.232323, রাইট? এইভাবে রয়েছে। এবার আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে 2 আর 3, আবার দেখো 2 আর 3, অর্থাৎ কি দেখছো? 2 আর 3 এই দুটো সংখ্যা বারবার রিপিট হচ্ছে। তাহলে যারা রিপিট হচ্ছে তাদেরকে ওপরে লিখবো যখন প্যাশনাল ফর্মে লিখতে বলা হবে, রাইট? আর যে দুটো সংখ্যা আছে, তাই দুটো সংখ্যা রিপিট হচ্ছে বলে আমরা 2 9 তলে লিখবো, রাইট? যে দুটো সংখ্যা রিপিট হচ্ছে তাদেরকে লিখবো ওপরে, আর যটা সংখ্যা রিপিট হচ্ছে তার জন্য আমরা তটা 9 লিখবো, অর্থাৎ এখানে দুটো সংখ্যা 2 আর 3, তাই 2 9, অর্থাৎ 23/99, যেটা অপশন নাম্বার 1-এতে রয়েছে। একটা দ্রব্য 138 টাকায় বিক্রি করলে দোকানদারের ক্ষতি হয় 8%, কত দামে ওই দ্রব্যটি বিক্রি করলে 4% লাভ হবে? দেখো 8% ক্ষতি মানে কি? 8% ক্ষতি মানে হচ্ছে 8/100, মানে 4/2/25, অর্থাৎ 25 টাকা কেনা দাম হলে 2 টাকা ক্ষতি, দ্যাট মিনস 23 টাকা বিক্রয় মূল্য। ওরা বলেছে 138 টাকায় বিক্রি, অর্থাৎ 23-এর ভ্যালুটাই তোমাকে বলা হচ্ছে 138। তাহলে 1-এর ভ্যালু কত হবে? নিশ্চয়ই 6 হবে। তাহলে 25, অর্থাৎ কেনা দামটা কত হবে? 25 গুণ 6 মানে 150 টাকা, রাইট? 150 টাকা।
কোশ্চেনে বলা হচ্ছে দ্রব্যটাকে এখন কত টাকায় বিক্রি করলে 4% লাভ হবে। দেখো 150 4% মানে 4 15 60, অর্থাৎ উত্তরে একটা 6 থাকতেই হবে। এবার 60 মানে কি, আমরা তো এখানে 60 পাবো না, 6 পাবো। তাহলে 156 আর 6 যোগ করলে কত হবে, 156, মানে উত্তর হবে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 62টা দেখো কি বলা হচ্ছে, প্রথম দিনে 84,500 জন ব্যক্তি ট্রেড ফেয়ারে গিয়েছিলেন, চতুর্থ দিনে সেই সংখ্যাটা হ্রাস পেয়ে 16,900 টাকা হলো, 16,900 জন হলো, তাহলে চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা কত শতাংশ হ্রাস পেয়েছিল। অর্থাৎ তোমার কাছে 84,500 জন ছিল, একটা ট্রেড ফেয়ারে ঘুরতে গিয়েছিল। এবার চতুর্থ দিন সেখানে সংখ্যাটা কমে গিয়ে হয়ে গেছে 16900, 16,900। তাহলে ওরা বলেছে এটা পার্সেন্টেজে কত কমলো। তো আমরা যখন পার্সেন্টেজে করবো এটাকে রেশিওতে নিয়ে ছোটো ভ্যালু করবো, রাইট। দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দাও, রাইট। এবার দেখো 845 আছে, এখান থেকে তুমি 169 এসে পৌঁছেছো, তাহলে তোমার কত কমলো, বলবে 9 কত হলে 15 পাবো, 6 দিতে হাতে 1, 6 আর 1 7, 7 কত 14 পাবো, 7 দিতে হাতে 1, 1 আর 1 2, 676। এবারে 676 জন যে তোমার কমলো, এটা টোটাল কতজনের ওপর কমলো, বলবে 845-এর উপর কমলো। এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করো, কাটাকাটি করো, তোমার উত্তর বেরিয়ে যাবে, রাইট। এটা আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি, দেখো এখানে আমরা দেখবো যে এটাকে 5 দিয়ে কাটবো, রাইট। দেখো 5 16 হয় 80, আর 5 9 হচ্ছে 45, আর এখানে দেখো 5 20 হচ্ছে 80। এবার দেখো 4 দিয়ে আমি যদি এটাকে কাটি, 4 9 36, 6 হচ্ছে, আর 4 16 হচ্ছে 64। কাছাকাছি রেঞ্জে যখন পৌঁছে যাচ্ছি, দ্যাট মিনস এটা পুরো 4 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 4 গুণ 20 80%। এটা কিন্তু উত্তর হবে, যেটা অপশন নাম্বার 1-তেই রয়েছে। বোঝা গেল। কোশ্চেন নাম্বার 63-তে দেখো কি বলা হচ্ছে, যে নিচে দেওয়া সমীকরণটায় কোন সংখ্যাটা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে, মানে বর্গ হবে। মানে আমরা যে স্কোয়ার নাম্বারগুলো জানি সেটাতেই আমরা এটা সলভ করব। কিভাবে, 1 আর 3 যোগ করো কত হচ্ছে 4, 4 আর সাথে যোগ করো 11, 11 আর 9 যোগ করো 20, 20 আর 11 যোগ করো 31, আর 31 আর 13 যোগ করো কত হবে, 31 আর 10 41, আর 3 44। এবার আমরা 44-এর রেঞ্জে কীরকম স্কোয়ার নাম্বার পাবো, বলবে 7 স্কোয়ার হয় 49, তাহলে 44-এর সাথে 5 যোগ করলে তোমার হবে 49, যেটা অপশন নাম্বার 1-তে রয়েছে। ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 3 যোগ করলে 27, 35, 25, 21 দ্বারা বিভাজিত হবে, রাইট। এবার আমরা এই অঙ্কটা এলসিএম মেথডে যাব না, তাহলে কিভাবে করব, এমন একটা নাম্বার আছে যার সাথে আমরা 3 যোগ করব যাতে করে এই নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল হবে। তো আমরা এখানে যখন 27 দেখছি, 27 মানে আমরা ধরে নেবো সেটা হচ্ছে 9 গুণ 3। 27কে ব্রেকডাউন করলে কত পাবে, বলবে 27কে ব্রেকডাউন করলে আমরা 9 গুণিত 3 পাবো। কারণ 27কে বলতে পারবো যে 9 গুণ 3। কেন বললাম, কারণ 9-এর ডিভিজিবিলিটি চেক করলে আমরা উত্তর পেয়ে যাব। এবার দেখো ওরা বলেছে যে 3 যোগ করলে, তুমি এগুলো সবগুলো 3 যোগ করে দেখবে, হবে না। একমাত্র অপশন 4টা 4722 আছে, আমি প্রুভ করে দিচ্ছি। 4722 তুমি এর সাথে যদি 3 যোগ করে নাও তাহলে এটা কত হতো, 4725 হতো। এবার 9 দিয়ে ডিভিজিবলের নিয়ম কি, ডিজিট সাম। দেখো 7 আর 2 9 হচ্ছে, কেটে দাও, আর 5 আর 4 9 হচ্ছে, কেটে দাও, তাহলে এটা 9 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এটার উত্তর হবে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল। এর পরের কোশ্চেনটা দেখো, একজন দোকানদার দুটো খেলনা বিক্রি করেছে, রাইট, প্রত্যেকটা 990 টাকায়। প্রথম খেলনাতে তিনি লাভ করেছে 10% এবং দ্বিতীয় ক্ষেত্রে তার ক্ষতি হয়েছে 10%। তাহলে মোট লাভ বা ক্ষতি কত হলো, সাকসেসিভ ডিসকাউন্টে ফেলবো। এখানে এটার জন্য কোনো এফেক্টই আসবে না, জাস্ট এটা পাজেল করার জন্য দেওয়া হয়েছে যে 990 টাকায় প্রত্যেকটা কেনা হয়েছে। দেখো একটাতে লাভ করেছে 10%, মানে 10 থেকে 10% মানে কত, ফ্র্যাকশনাল ভ্যালু 10/100, কাটাকাটি করো 1/10। অর্থাৎ প্রথমটা 10 টাকায় কিনে 1 টাকা লাভে বিক্রি করছে 11, আর দ্বিতীয়টা 10% ক্ষতি, মানে 10 টাকার ওপর 1 টাকা ক্ষতি, মানে 9 টাকা। তাহলে এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 9 11 99। 100 টাকার জিনিস তুমি 99 টাকায় বিক্রি করেছো, তোমার 1 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকায় 1 টাকা ক্ষতি মানে তোমার 1% লস হয়েছে। তাই উত্তর করে আসো 1% ক্ষতি, যেটা উত্তর হবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 66 দেখো, সবচেয়ে দীর্ঘ কোন খুঁটিটা 30 মিটার, 15 মিটার, 10 মিটার একটা ঘরে রাখা যাবে। মানে কি জানো, একটা কোনাকুনিভাবে আমরা যদি কিছু রাখি সেটাই হয় সবথেকে দীর্ঘতম। এক্ষেত্রে দেখো তোমাকে বলা যে 30 মিটার, 15 মিটার আর 10 মিটার। তাহলে আমরা এটাকে জাস্ট 30 স্কোয়ার করো, তোমার এখানে আছে 15 আর 10, এটাকে এবার 15 স্কোয়ার করো,
আর 10 স্কোয়ার করো, আর এটাকে রুটের ভিতর ঢোকাও, কারণ এর ডিটেলস যখন আমি অ্যানালাইসিস করব তখন তোমাদের এর ফর্মুলার সাথে এই অঙ্কগুলো খুব ভালোভাবে সূত্রগুলো ধরে ধরে আমরা অঙ্কগুলো করব। এখন এটা তোমরা মনে রাখবে, যখন দীর্ঘতম বলবে এল বি এইচ তিনটে ভ্যালু আছে, লেন্থ, ব্রেথ, হাইট, এদেরকে স্কোয়ার করে আন্ডার রুট করে দাও, এখান থেকে যে ভ্যালুটা আন্ডার রুট থেকে বেরোবে সেটাই তোমার দীর্ঘতম সেই বাহুটা হবে, রাইট। 30 স্কোয়ার হয় 900, 15 স্কোয়ার হয় 225, আর 10 স্কোয়ার 100। এবার 900, 225 আর 125 মানে 325, তাহলে 900 সাথে 300 যোগ হলে 1200, আরও 25 যোগ করো অর্থাৎ 1225। এগুলো সব রুটের ভেতর আছে। এবার দেখো শেষে 25 আছে, মানে এখান থেকে কত বেরোবে 5, এখানে 12 আছে, মানে 3 গুণ 4 করলে 12, সেই আগের সংখ্যাটা বসিয়ে দাও, অর্থাৎ এইটা হচ্ছে তোমার 35 স্কোয়ার, অর্থাৎ 35 গুণ 35 করলে হয় 1225, রাইট। তাহলে উত্তর হবে কত 35, যেটা অপশন নাম্বার 4-এতে রয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 1600 টাকা এবং 3 বছরে 1700 টাকা যৌগিক সুদে, তাহলে সুদের হার কত? দেখো 2 বছর যখন বলবে তখন আমরা এটাকে কিভাবে করব, 1600 আর 1700 আছে, 1600 আছে আর একটা ধরো 1700 আছে, 2 বছর বললে আমরা না স্কোয়ার রুট লাগাবো, তো আগে রেশিওতে ভ্যালুগুলোকে ছোট করে নিই, রাইট। এবার 16 থেকে 17 হয়েছে, দ্যাট মিনস তোমার এখানে 2 বছরে এত টাকা হয়েছে আর 3 বছরে 1700 টাকা হয়েছে, অর্থাৎ 2 বছরে একটা টাকা এখানে ছিল, এখান থেকে 1600 হয়েছে, আর 3 বছরে এই টাকাটা হয়েছে, মানে আমরা এই পার্সেন্টেজটা বের করলেই উত্তর হয়ে যাবে। কীরকম, এটা দেখো 16 থেকে 17 টাকায় পরিণত হয়েছে, মানে 1 টাকা তোমার লাভ হয়েছে 16 টাকায়, 100 টাকায় কত, এটাই প্রশ্ন। 4 4 16, 4 25, 25/4 মানে কত, 25/4 মানে হচ্ছে 6.25%, 25/4 মানে 6.25%। কিছু নাম্বার অ্যানালজির কোশ্চেন দেখেছি, দুটো কি তিনটে, জাস্ট এটা হলেই তোমাদের আজকের সেটটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে যে কোশ্চেনটা দেখছো খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে এটা, এই নাম্বার সিরিজটা, যে 21:11 তাহলে 31 থেকে কত হবে, এগুলো আমাদের ম্যাথেও কিন্তু দেওয়া হয়, এগুলো কিন্তু ম্যাথামেটিক্সের মধ্যেও ইনক্লুড থাকে। দেখো এখানে 21 থেকে হয়েছে 11, সেম অ্যাজ তোমাকে বলতে হবে 31 থেকে কত হবে, কি করে হয়েছে। দেখো 21কে যদি 2 দিয়ে গুণ করো কত হবে 22, তার থেকে তুমি যদি 1 মাইনাস করো দেখো 21 হচ্ছে, অর্থাৎ 11কে 2 দিয়ে গুণ করলে হয় 22, তার থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 21। তাহলে এখানে কোন সংখ্যাটা বসবে, যার দ্বিগুণ করবো মাইনাস 1 করবো 31। দেখো যদি এখানে 16 বসাতে, 16 গুণ 2 করলে কত হয় 32, তার থেকে 1 মাইনাস করো তাহলে কত হবে 31, তাহলে উত্তর করেছো অপশন নাম্বার 2, 16 ইজ দ্য রাইট অ্যান্সার। 88 এর কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 88। দেখো এখানে 69 আছে, 55, 26, 13 কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা কি করে সলিউশন করবে, এই কোশ্চেনটা কি করে সলিউশন করবে, দেখো 6 আর 9কে তুমি যদি গুণ করো তাহলে 6 9 গুণ করলে কত হয় 54, তার সাথে 1 যোগ করো দেখো 55, 55কে তুমি 5 আর 5 আলাদা ধরো, 5 5-এ গুণ করলে কত হয় 25, তার সাথে 1 যোগ করো দেখো হচ্ছে 26, এটা 26 দেখো না, এটাকে 2 আর 6 আলাদা দেখো, তাহলে 6 গুণ 2 করলে 12, 1 যোগ করো 13, তাহলে এখানে কোশ্চেন মার্কে কি হবে 13 দেখবো না, 1 আর 3কে আলাদা আলাদা দেখবো, অর্থাৎ 3 গুণ 1, 3 1কে 3 প্লাস 1 হবে কোথায়, অপশন নাম্বার 3, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের সেটের একদম লাস্ট কোশ্চেন দেখো, এই যে একটা নাম্বার সিরিজ, এখানে কোশ্চেন মার্কে কোন সংখ্যাটা বসবে, দেখো 5, 10, 17, 26, দেখো 5 থেকে 10 কি হয়েছে বলবে +5 হয়েছে, 10 থেকে 17 কি হয়েছে বলবে +7 হয়েছে, 17 থেকে 26 কি হয়েছে +9, অর্থাৎ কি দেখলে একবার হচ্ছে তোমার +5, একবার হচ্ছে তোমার +7, একবার হচ্ছে +9, তাহলে 5, 7, 9 যখন বেড়েছে পরেরটা তোমাকে নিশ্চয়ই 11 বাড়তে হবে, কারণ সব দুঘর গ্যাপে গ্যাপে যাচ্ছে, তাই না। তাহলে 5, 7, 9, 11, অর্থাৎ 26-এর সাথে তুমি 11 যোগ করো, যেটা হবে 37, এটাই হবে তোমার উত্তর, যেটা অপশন নাম্বার 3-এতে রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ক্লাসটা ভালো লেগে থাকলে ক্লাসে একটা লাইক দিয়ে দাও, এবং যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো এই সমস্ত ক্লাসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।